মাস ফোন থেকে একেবারে দূরে থাকতে হবে। প্রয়োজনে ফোন বন্ধ করে অভিভাবকদের কাছে জমা দিয়ে দাও। ইয়াস, ফোন চালানো যাবে না। ফোন চালিয়ে কেউ জ্ঞানী হতে পারে না। সরি, মানে এসএসসি বা ইন্টারমিডিয়েট লেভেলে ভালো রেজাল্ট করবে এই প্রত্যাশা করা যায় না। আমি মনে করি যে সরি, আজান দিচ্ছে, একটু পরে আবার কথা বলছি। যেটা বলতে চাচ্ছিলাম যে এসএসসি পরীক্ষার্থীদের করণীয় কি। তো আমি প্রথমে বলবো যে তোমরা মোবাইল ফোন ইউজ করা বন্ধ করো। সেকেন্ড, সবগুলো বই সিলেবাস নিয়ে বসো এবং বিগত সালের প্রশ্নগুলো নিয়ে বসো। বসার পরে প্রথমেই ক্যাটাগরাইজ করে ফেলো কোন কোন সাবজেক্টগুলো তুমি এখন মানে না পড়লেও চলবে, মানে ইজি কোন সাবজেক্টগুলো। তিনটা ক্যাটাগরি করতে হবে। এক নম্বর হচ্ছে খুব কঠিন, একটু মিডিয়াম, আর হচ্ছে খুবই সহজ। সহজ সাবজেক্টগুলো আলাদা করো। এবার হচ্ছে কঠিন আর হচ্ছে মিডিয়াম কঠিন দুই শ্রেণীর বইগুলো সামনে আনো। এরপরে যেগুলো সব কঠিন, সবচাইতে বেশি কঠিন ওইগুলা, সরি, তারপরে 3 নাম্বার হচ্ছে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে বাদ দেওয়া শিখতে হবে। মানে কি পড়বা তার চাইতে কি পড়বা না এটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ তুমি যদি ওইভাবে সাজাতে পারো পরিকল্পনাটা, তাহলে দেখা যাবে যে তোমার 30 থেকে 40% পড়া না পড়েও তুমি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারো। মানে বাদ দেওয়ার যদি ওই ক্যাপাবিলিটি তোমার থাকে, তাহলে বা প্রশ্নের ধরন বুঝতে হবে যে এমসিকিউগুলা এবং হচ্ছে সিকিউ সবগুলো নিয়ে একটু রিসার্চ করো বা ভাবো। দেখো যে কোন বছরে এমসিকিউগুলো কোন কোন চ্যাপ্টার থেকে দেওয়ার চেষ্টা করেছে এবং সিকিউগুলো কোন কোন চ্যাপ্টার থেকে দেওয়ার চেষ্টা করেছে, এরকম। দেন এবার বাদ দাও। তুমি যেমন কারো ম্যাথ কঠিন হতে পারে, কারো কাছে ইংরেজি কঠিন হতে পারে, কারো কাছে ফিজিক্স কেমিস্ট্রি কঠিন হতে পারে, এইরকম। সাপোজ ধরলাম যে ম্যাথ ম্যাথের সৃজনশীল কিংবা ফিজিক্সের সৃজনশীল তোমাকে লিখতে হচ্ছে 5টা সৃজনশীল লিখতে হচ্ছে। তুমি একটা টার্গেট করো যে কোন কোন 5টা অধ্যায় পড়লেই তুমি 5টা সৃজনশীল কমন পেতে পারো। দেন ওই চ্যাপ্টারগুলো এমনভাবে পড়ো যে ওখান থেকে প্রশ্ন আসলে তোমার মানে তুমি লিখতে পারবা, যেভাবেই যে অ্যাঙ্গেলেই দেখ না কেন সৃজনশীল লিখতে পারবা। এই হচ্ছে মানে একটা বিষয়। তাহলে এবার তোমার বাদ দেওয়া হয়ে গেল, যেগুলো কঠিন বেশি মনে হচ্ছে সেগুলো বাদ দিতে পারলা, দিলা। দেন মনে করো যে একটা খুবই কঠিন অধ্যায় তোমার মাথায় কোনোভাবেই ঢুকতেছে না, আর আবার ওইখান থেকে প্রশ্ন আসবেই, তুমি জানো যে এখান থেকে দিবেই। তো ওইটা তোমার মাথায় ঢুকছে না, তাহলে ওটা বাদ দিয়ে দাও। ওইটা নিয়ে ওইটার পিছনে বেশি সময় দেওয়ার দরকার নাই। বরং অন্য যে চ্যাপ্টারগুলো, কারণ আমরা জানি যে 5টা সৃজনশীল লিখতে হলে 8টা প্রশ্ন দেওয়া থাকে বা 7টা দেওয়া থাকে। তাহলে তোমার তো ওখানে একটা অপশন থাকছে, অথবা মানে তুমি একটা বাদ দেওয়ার বিষয় থাকছেই, আরও তোমার হাতে প্রশ্ন থাকতেছে। তুমি ওইগুলো ট্রাই করো বা সহজগুলোর থেকে নেওয়ার চেষ্টা করো। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে ভালো রেজাল্ট করার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তোমাকে অবশ্যই এমসিকিউতে ভালো করতে হবে। যে স্টুডেন্ট এমসিকিউতে ভালো করবে সে হচ্ছে কি তার রেজাল্ট ভালো হতে বাধ্য। সো এমসিকিউগুলোকে দারুণভাবে ফোকাস করো। হ্যাঁ, তোমার হচ্ছে তুমি পড়তেছো, মাথায় থাকতেছে না, তুমি হচ্ছ। তো হ্যাঁ, মাথায় থাকছে না এই জন্য তুমি পড়বা না? আরে পাগল, প্রথম পড়াতে তোমার 10% মনে থাকলে অনেক কিছু। আমরা তো ভুলবই, মানুষ তো ভুল করেই। যদি মানে আমরা যদি না ভুলতাম তাহলে আমরা ওই মানুষ থাকতাম না, অন্য পর্যায়ে চলে যেতাম। সো আমরা ভুল করব, এটা স্বাভাবিক, এবং ভুলে যাব, এটাও স্বাভাবিক। সো তুমি পড়তে থাকো এবং পড়বা। এই সময় তুমি 3-4টা কালারের পেন নিয়ে বসো। দেন হচ্ছে দেখো যে এমসিকিউর ক্ষেত্রে কোন প্রশ্নগুলো তোমার আর না পড়লেও তুমি একেবারে ফাইনাল পরীক্ষাতেও পারবা।
যেমন একটা সহজ কথা বলি, মনে করো যে প্রমোদ চৌধুরী কোন পত্রিকা প্রকাশ করেছিল, সবুজপত্র পত্রিকা, সাপোজ একটা কথার কথা। তুমি এই প্রশ্নটা জানো, তাহলে ওই প্রশ্নটাকে তুমি ছেড়ে দাও। আরেকটা প্রশ্ন আসছে যেটা তোমাকে তুমি মোটামুটি পারো, কিন্তু তুমি ভুলে যাওয়ার আশঙ্কা থাকতে পারে, মানে ভুলে যেতে পারো ওই প্রশ্নটা, ওইটাকে সবুজ কালি দিয়ে বা অন্য একটা কালি দিয়ে তোমার পছন্দের মতো একটা কালি দিয়ে গোল করে দাগায় নাও, মানে ওই নাম্বারটা গোল করে দাও। এরপরে থার্ডলি, যেটা খুবই কঠিন, মানে কোনোভাবেই মনে থাকবে না এরকম, ওই প্রশ্নটাকে লাল কালি দিয়ে ব্লক, মানে করো, ঘিরে দাও, ঘিরে ফেলো। তাহলে তুমি এইভাবে যখন প্রথমবার এমসিকিউ পড়বা, দেখবা যে তোমার 50% এমসিকিউ ওখান থেকে আর পড়া লাগতেছে না, মানে 50% হয়ে গেছে। এরপরে থার্ডলি যখন তুমি এমসিকিউগুলো পড়বা, তখন ওই যে দাগানো সবুজগুলো আর লালগুলা এরকম দাগানো, ওইটা পড়লে দেখা যাচ্ছে হচ্ছে তুমি সবুজগুলা যে আবার পড়তেছো, এবার তোমার মনে করো যে এটা নিশ্চিত যে তুমি আর যেভাবেই হোক এটা পারবাই। তখন কী করবো, ওটাকে টিক মেরে দাও, আর লালটা লালই থাক, ঠিক আছে? এইভাবে তুমি এমসিকিউগুলো প্রত্যেকটা গাইড থেকে পড়ে শেষ করো। প্রথমে বোর্ডেরগুলো পড়বা, তারপরে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষা যেগুলো দেওয়ার চেষ্টা করেছে সেগুলো কমপ্লিট করবা। এই গেল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দাগানো। তুমি প্রথমেই সিলেবাস দেখে কিছু বাদ দিয়ে দিলা, এরপরে পড়তে পড়তে কিছু বাদ দিলা যেগুলো তোমার সহজ মনে থাকছে, এইগুলা। তাহলে তোমার যেগুলো কঠিন, যেগুলো হচ্ছে পরীক্ষার আগে হয়তো দেখা গেলো 1 দিন বা 2 দিন সময় পাচ্ছ, তখন তুমি কি করবা, খুব দ্রুত ওই প্রশ্নগুলো পড়লেই তোমার কি হচ্ছে, হয়ে যাচ্ছে, সহজ বিষয়, তাই না? আমরা যে কাজটা করতাম যে আমাদের ওই যে কোশ্চেন ব্যাংক থাকতো আর কি, তো অনেকগুলা 1400 পৃষ্ঠা প্রায় এরকম বই। তো অনেকে বলে যে আমার এই পুরো ডাইজেস্টটা, সরি, এই প্রশ্ন ব্যাংকটা 5 দিনে 7 দিনে শেষ হয়ে যায়। অনেকের, আমি যখন প্রথমবার পড়া শুরু করি তখন 14-15 ঘন্টা করে পড়েও আমার সময় লেগেছিল প্রায় 17-18 দিন। তো অনেকেই দেখা যায় যে ওইটা, তো আমি যখন ওইভাবে দাগায় নিলাম, পরে তখন আমার ওই প্রশ্ন ব্যাংকের প্রশ্নগুলো সলভ করতে সময় লাগতো। পরের বার দেখা গেল যে 10 দিনে হয়ে যাচ্ছে, তারপরে 7 দিনে হয়ে যাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে যে আমার 2 দিনেই 3 দিনেই শেষ করে ফেলতে পারছি। তাহলে এই যে তোমার সময়টা তুমি কমিয়ে নিচ্ছ, এটা একটা টেকনিক, খুবই গুরুত্বপূর্ণ। এটা অলসতার কারণে অনেকেই করে না। এবং পড়ার টেবিলে বসলে অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে, যতটা পড়া ততটা লেখা। বানানের ক্ষেত্রে অবশ্যই কেয়ারফুল হতে হবে, যেসব কঠিন বানান, কঠিন বিষয় তোমার মাথাতে ঢুকছেই না, মানে সরি, এটা ভুল হওয়ার সম্ভাবনা, ওইটা খাতায় লেখার চেষ্টা করবা। অর্থাৎ বানান যদি নির্ভুল হয় এবং লেখা যদি সুন্দর হয়, তাহলে টিচাররা আকৃষ্ট হয় এবং নাম্বার ভালো দেয়। সো লেখার প্রতিও যত্নশীল হতে হবে। এরপরে যেটা বললাম যে পার্ট বাই পার্ট পড়ার চেষ্টা করো। একসাথে 6টা সাবজেক্টই না পড়ে একসাথে 2টা সাবজেক্ট পড়ার চেষ্টা করো। কয়টা? 2টা। একটা হার্ড, খুবই হার্ড ওইটা, আর একটা মিডিয়াম, যেটা মিডিয়াম হার্ড, ওইটা একটা রাখো। 2টা করে কম্বিনেশন, মানে একটা একটু তুলনামূলক সহজ আর একটা একটু কঠিন, কারণ সবসময় তোমাকে কঠিন জিনিসটা পড়তে বিরক্ত লাগবে, যখন বিরক্ত লাগবে তখন তুমি চেঞ্জ করবা, ওইটা পড়বা সহজটা, ঠিক আছে? বাট তোমাকে পড়তেই হবে, মানে এটা বিষয়টা তোমাকে কি করতে হবে, পড়তেই হবে। তাহলে এরপরে ওই যে তুমি বাদ দিছো এবং কিছু কিছু অধ্যায় রাখছো, ওই অধ্যায়ের ওই অঙ্কগুলা কিংবা ওই সৃজনশীলগুলা পড়ো, ঠিক আছে? এখন তুমি সৃজনশীল গাইডের দিক দেখছো যে অনেকগুলা সৃজনশীল দেয়া আছে। মনে করো আমি যেহেতু বাংলার টিচার, বাংলার কথাটা যদি বলি, যে দেখা যায় যে বাংলাতে শুভা শুভা গল্প থেকে অনেকগুলা 50টা প্রশ্ন দেওয়া আছে গাইডে। তুমি কি 50টায় পড়বা? না। তুমি কি করবা, তুমি গল্পটা খুব পরিচ্ছন্ন করে পড়বা, তারপরে হচ্ছে পাঠ পরিচিতিটা পড়বা, দেন হচ্ছে ওইখান থেকে ওই রিলেটেড 4-5টা প্রশ্ন তুমি সিলেক্ট করবা ওই অধ্যায়ে, যে কীরকম প্রশ্ন আসলে কিভাবে লিখতে হয়, আর হচ্ছে যেগুলো জ্ঞানমূলক বা এমসিকিউ আছে ওইগুলো ঠাটায় পড়বা ওই অধ্যায় থেকে। এই তো হচ্ছে বিষয়, তাই না? 5টা 6টা প্রশ্ন, তারপরে আসলো পরীক্ষায় যে তুমি, আমাদের সৃজনশীলের এরকম বিষয় যে অন্যান্য সাবজেক্টের হয়তো তুমি কমন পেয়েই যাবা, কিন্তু বাংলা বা অন্যান্য কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলো তোমার গাইড থেকে
খুব কমন পাওয়া খুব টাফ। সো সেক্ষেত্রে তুমি কি করবা, ওই যে তোমার তো কৌশল জানা এবং গল্প জানা, কি জানতে চাইছে, উদ্দীপকে কি আছে, দেন ওইটার সাথে এটাকে কম্পেয়ার করে সুন্দর করে লিখে দিলা বাস। এবং প্রশ্ন যেটা জানতে চাইছে ওইটা লাস্টে বলে দিলা যে আলোচ্য বিষয় বা উপরে পরিশেষে দেখা যায় যে এটার সাথে এটা এইরকম বৈসাদৃশ্য বা এরকম এরকম সাদৃশ্য রয়েছে। এই তো ব্যাস, তাই না? এটা সুন্দর করে লিখে নিলা। এরপরে তোমাকে চিন্তা করতে হবে যে সময়টা খুবই গুরুত্বপূর্ণ। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নোন। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সো হচ্ছে সময় তোমার জন্য পরীক্ষার ঘন্টাতে যে দ্রুত লিখতে পারে তার জন্য যে সময়, তোমার জন্য সেই সময়, তাই না? তাহলে অনেকেই আহ, ওই সময়ের মধ্যে সবগুলো সৃজনশীল লিখে কমপ্লিট করতে পারবে। আর দেখা যাচ্ছে তোমার ক্ষেত্রে তুমি যদি 7টা সৃজনশীল থাকে, তোমার 5টা লিখতেই টাইম শেষ হয়ে যায়, আরও 2টা থেকে যায়, তাহলে হবে? নো। তাহলে তুমি সময় ভাগ করবা 7টা সৃজনশীল, 2.5 ঘন্টা সময় পাবা হয়তো। ভাগ করলে দেখা গেল 22 মিনিট বা 21 মিনিট মতো সময় তুমি পাচ্ছ। তাহলে তোমার এমনিতেই হয়তো দেখা গেল যে লুজ সিট নেওয়ার জন্য কিংবা প্রশ্নটা বোঝার জন্য বা প্রশ্ন পেতে 1-2 মিনিট এভাবে এভাবে 5টা মিনিট লস হয়ে যাবে। ঠিক আছে? তাহলে তুমি 5 মিনিট লস টাইম ধরে হিসাব করবা, সময় ভাগ করবা। দেন ঘড়ি তো অবশ্যই নিয়ে যাওয়া, হাত হাত ঘড়ি। এবং হচ্ছে তোমার এইটা জানার চেষ্টা করতে হবে যে অনেক পরীক্ষাতে হচ্ছে ডিজিটাল ঘড়ি ইউজ করতে দেয় না। সো ওই যে বাংলা ঘড়ি যেটা কাঁটার, ওই ঘড়িটা তোমরা ইউজ করতে পারো। এবং হচ্ছে তোমাকে চিন্তা করতে হবে যে তুমি সৃজনশীল লিখছো, একটা লিখতে গিয়ে আমার বরাদ্দ টাইম 20 মিনিট, এটাকে আমি খুব ভালো করে লিখলাম 30 মিনিট ধরে বা 35 মিনিট ধরে, আর আরেকটা প্রশ্নকে আমি লিখতেই পারলাম না, তাহলে লাভ হইলো? তুমি 1 মার্ক বা 2 মার্ক বেশি পাবা, 1 মার্ক বেশি পাবা, এই জন্য ওইখানে তোমার 10 মার্ক ছুটে যাচ্ছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ওইখানে তুমি 10 মার্কে টাচই করতে পারতেছে না। সো তোমাকে সবগুলো টাচ করতে হবে এবং ওই 20 মিনিট বা 21 মিনিটে তুমি যতটুকু লিখতে পারো একটা প্রশ্নের জন্য ততটুকুই তুমি লিখবা। এই টাইম ম্যানেজমেন্টটা তোমাকে বাসাতেই করতে হবে। দেন হচ্ছে আগে থেকে প্র্যাকটিস করতে হবে, যে কোনো একটা প্রশ্ন ধরে ওটা লিখে টাইম ম্যানেজ করে দেখো যে ওই সময়ের মধ্যে কতটুকু লিখতে পারছো। যতটুকু লিখতে পারবা ততটুকুই লিখো। এখন অনেকে প্রশ্ন করে যে স্যার ওই একটা সৃজনশীল ঘ বা ও, এটা কয় পৃষ্ঠা লিখবো? এইটা আমার কাছে একেবারে মানে বোকার মতো মনে হয় প্রশ্নটা। কারণ আমি অনার্সে যখন দেখেছি যে আমার অনেক বন্ধুবান্ধবেরা 5 পাতা 5 পাতা করে লিখতো, মানে একটু বড় করে খেদ্রি মেদ্রি করে 5 পাতা, অর্থাৎ 10 পৃষ্ঠা লিখতো এরকম। তো আমি 2 পাতায় 2.5 পাতায় মানে ওই 5 পৃষ্ঠাতেই আমি লিখে শেষ করে ফেলতাম, মানে সুন্দর করে মূল জিনিস জিনিসগুলো বোঝানোর চেষ্টা করতাম। দেন হচ্ছে উপসংহার টেনে দিতাম এবং হাতের লেখাগুলো একটু সুন্দর রাখার চেষ্টা করতাম। দেখা যেত ওদের চাইতে আমি ভালো নাম্বার পেয়েছি। তো বিষয়টা হচ্ছে এরকম যে তোমরা এই কাজটা করবা যে কোনো মতেই কোনো মতেই খুব অতিরিক্ত লিখতে হবে এমনটা না। অর্থাৎ তুমি যদি ঘ নাম্বার প্রশ্নের উত্তর 1 পৃষ্ঠাতেই সুন্দর করে বোঝাতে পারো, দ্যাটস এনাফ। ওকে। এবং একটা বিষয় যেটা মাথায় রাখবা যে খাতায় খুব বেশি কাটাকাটি করার দরকার নেই। আর হচ্ছে অনেকে যাদের হাতের লেখা খারাপ, তারা তো আর এই 2-3 মাসে হাতের লেখা অনেক ভালো করতে পারবে না। সো তোমরা কী করবা, একটা জিনিস প্র্যাকটিস করবা, লাইন যেন সোজা হয়। অর্থাৎ লেখার লাইনটা যদি তুমি সোজা করতে পারো তাহলে তোমার লেখা যতই খারাপ হোক না কেন সুন্দর লাগতে বাধ্য। এবং এই কাজটা তোমরা ফলো করবা। এইভাবে নিজেকে তৈরি করতে থাকো। পরবর্তীতে আবারও তোমাদের সামনে কোনো একটা ভিডিওতে আবারও কিছু উপদেশ নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।